3 বছর ধরে যুদ্ধ চলছে, কিন্তু তেমন কোনো সাফল্য নেই। রসদ ফুরিয়ে আসছে, সৈনিকদের মনোবলও একদম তলানিতে। যখন নতুন জেনারেল এলেন, তার কম উচ্চতা দেখে অনেকে আড়ালে একটু হাসাহাসিও করেছিল শুনো, কিন্তু তার সেই জ্বালাময়ী ভাষণ আর পরিষ্কার পরিকল্পনা শুনে সৈন্যরা বুঝল, না, ইনি সাধারণ কেউ নন, ইনি নেপোলিয়ন বোনাপার্ট। কর্সিকার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নেপোলিয়নের উত্থানটা ছিল একদম উল্কার মতো। ফরাসি বিপ্লবের সেই চরম ডামাডোলের সুযোগটা তিনি নিলেন, আর নিজের ওই অসাধারণ মিলিটারি বুদ্ধি আর কৌশল দিয়ে শুধু ফ্রান্সের ক্ষমতাই দখল করলেন না, নিজেকে সম্রাট ঘোষণা করলেন। অস্ট্রেলিটজের মতো বিশাল যুদ্ধ জিতলেন, এক কথায় এক বিশাল সাম্রাজ্য বানিয়ে ফেললেন। একসময় তো ইংল্যান্ড ছাড়া প্রায় পুরো ইউরোপই ছিল তার নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্নটা হলো, কর্সিকার একজন সাধারণ সৈনিক, সে কি করে ফ্রান্সের সম্রাট হয়ে উঠল? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, শুরুটা করি তার জন্ম দিয়ে। 15ই আগস্ট 1769, কর্সিকার আজাক্সিওতে। মজার ব্যাপার হচ্ছে, তার জন্মের কিছুদিন আগেই ফ্রান্স দ্বীপটা কিনে নেয় জেনোয়ার কাছ থেকে। হ্যাঁ, টেকনিক্যালি উনি ইটালীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক হয়ে গেলেন। বেশ অন্তর্মুখী টাইপের ছিলেন, বইয়ের পোকা। ইতিহাস, ভূগোল, গণিত আর বিশেষ করে বিখ্যাত সেনাপতিদের জীবনী পড়তেন। জুলিয়াস সিজার, আলেকজান্ডার দ্য গ্রেট, এরা ছিলেন তার হিরো আর কি। বাবার যোগাযোগে ফ্রান্সের এক মিলিটারি কলেজে স্কলারশিপ পেলেও তার সাধারণ ব্যাকগ্রাউন্ড আর ওই কর্সিকান কান, এগুলোর জন্য বেশ হাসির পাত্র হতে হয়েছিল। তার ছোটবেলা থেকেই একটা অপ্রাপ্তি বা ক্ষোভ ছিল। থাকতেই পারে, হয়তো ওই অভিজাত শ্রেণীর প্রতি একটা বিরূপ মনোভাব তখন থেকেই তৈরি হয়েছিল। প্রথমে তো উনি কর্সিকার স্বাধীনতার কথাই ভাবতেন, কিন্তু তারপর এলো ফরাসি বিপ্লব, ওটাই সব হিসেব বদলে দিল, তাই না? ঠিক তাই। 1789-এর বিপ্লব। উনি তখন প্রজাতন্ত্রের আদর্শে, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এগুলোতে আকৃষ্ট হলেন। জ্যাকোবিন দলের সমর্থক হয়ে উঠলেন, যদিও তার আগেই 1785 সালেই উনি ফরাসি আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্ট। কিন্তু বিপ্লবের সময়টা তো ফ্রান্সে খুব গোলমেলে ছিল, নিজেদের মধ্যেই মারামারি। রাজতন্ত্রের পতন হয়েছে বটে, কিন্তু বিভিন্ন বিপ্লবী দল, জিরন্ডিস্ট, জ্যাকোবিন, তারা ক্ষমতার জন্য লড়ছে। একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি। আর বাইরের শক্তিগুলো, অস্ট্রিয়া, প্রুশিয়া, তারা তো ভয় পেয়ে গেছিল, ভাবছিল এই বিপ্লবের ঢেউ না আবার তাদের দেশেও লাগে। তাই তারা চাইছিল ফ্রান্সে পুরনো রাজতন্ত্র ফিরিয়ে আনতে। ফ্রান্সের উপর তখন চতুর্দিক থেকে আক্রমণের চাপ। আর এই টালমাটাল অবস্থা, এই বাইরের শত্রু, ভেতরের গোলমাল, এটাই কিন্তু নেপোলিয়নের মতো যাদের প্রতিভা আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, তাদের উঠে আসার একটা সুযোগ করে দিয়েছিল। তার এই উত্থানের প্রথম বড় ধাপ কোনটা? 1793 সাল তুলো। সেখানে রাজতন্ত্রের সমর্থকরা ব্রিটিশদের সাহায্যে বিদ্রোহ করে বন্দরটা দখল করে নিয়েছিল। নেপোলিয়ন তখন আর্টিলারি কমান্ডার। হ্যাঁ, তার প্ল্যানিং আর তানফিদ, এক্সিকিউশন, দুটোই ছিল অসাধারণ। ব্রিটিশ নৌবহরকে হটিয়ে দিলেন, বিদ্রোহ দমন করলেন, আর এই সাফল্যের পরেই ভাবুন, মাত্র 24 বছর বয়সে ব্রিগেডিয়ার জেনারেল। মাত্র 24? অবিশ্বাস্য। হ্যাঁ। এরপর 1795 সালে প্যারিসে আবার রাজতন্ত্রীদের বিদ্রোহ। এখনও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। কামান ব্যবহার করে, যাকে বলে উইফ অফ গ্রেপ শট, কয়েক ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। ব্যাস, হয়ে গেলেন জাতীয় বীর। আর সরকারের কাছেও অপরিহার্য হয়ে উঠলেন নিশ্চয়ই। ঠিক। ডাইরেক্টরি সরকার বুঝল এই লোকটাকে দরকার। জনগণও তাকে দেখল একজন কঠোর কিন্তু কাজের লোক হিসেবে। ইতালিতে গিয়ে উনি যা করলেন সেটাও দারুণ। প্রায় ভেগে পড়া একটা আর্মিকে মোটিভেট করলেন, নিজে সামনে থেকে লড়লেন, দুর্গম আল্পস পার হলেন। অস্ট্রিয়া আর তাদের ইতালীয় মিত্রদের একের পর এক যুদ্ধে হারালেন। শুধু হারানো নয়, ইতালিতে ফ্রান্সের মতো রিপাবলিক বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন। আর 1797 সালে অস্ট্রিয়ার সাথে ক্যাম্পো ফর্মিও চুক্তি করলেন। এতে ফ্রান্সের সীমানা রাইন নদী পর্যন্ত চলে গেল। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন উনি। বিজিত অঞ্চল থেকেই যুদ্ধের খরচ আর প্রশাসনের খরচ তুলতেন, ইতালি থেকেই টাকা আদায় করতেন। ও আচ্ছা, তার ফ্রান্সের সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপেনি? একদম না। আর এটাই ফ্রান্সে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিল, কারণ ডাইরেক্টরি সরকারের দুর্নীতিতে মানুষ তখন বিরক্ত।
কিন্তু এই বাড়তে থাকা জনপ্রিয়তা এটাই কি ডাইরেক্টরি সরকারের জন্য একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ালো? মানে সেজন্যই কি তাকে মিশর অভিযানে পাঠানো হলো? খুব সম্ভবত ডাইরেক্টরি চাইছিল তাকে প্যারিস থেকে একটু দূরে রাখতে, আর নেপোলিয়নও বোধহয় বুঝেছিলেন যে ফ্রান্সে ক্ষমতা দখলের জন্য পরিস্থিতিটা তখনও ঠিকঠাক তৈরি হয়নি। তাই মিশর অভিযানের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল ইংল্যান্ডের বাণিজ্যিক পথে আঘাত হানা। হ্যাঁ, 1798 সালে উনি মিশর আক্রমণ করলেন। পিরামিডের যুদ্ধে মমলুক বাহিনীকে হারালেন। তবে এই অভিযানে শুধু সৈন্য নিয়ে যাননি, কিন্তু প্রায় 160 জনের বেশি বিজ্ঞানী, পণ্ডিত, শিল্পী। তাদের কাজ ছিল মিশরের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি এসব নিয়ে গবেষণা করা, নথিভুক্ত করা। আচ্ছা, ওই রোসেটা স্টোন আবিষ্কারের ঘটনাটা কি এরই অংশ? ঠিক ধরেছেন। এই অভিযানের সময় রোসেটা স্টোন পাওয়া যায়, যেটা পরে প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফিক লিপি পড়ার চাবিকাঠি হয়ে ওঠে। কিন্তু সামরিক দিক থেকে মিশর অভিযানটা কি সফল হয়েছিল? সেখানেই সমস্যাটা হলো। নীল নদের যুদ্ধে অ্যাডমিরাল নেলসনের কাছে ফরাসি নৌবহর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। এরপর সিরিয়া আক্রমণের চেষ্টাও ব্যর্থ হলো। তাহলে তো বড়সড় ধাক্কা। এরপর নেপোলিয়ন একটা অত্যন্ত বিতর্কিত এবং ঝুঁকিপূর্ণ কাজ করলেন। 1799 সালে তিনি গোপনে তার বেশিরভাগ সৈন্যকে মিশরে ফেলেই ফ্রান্সে ফিরে এলেন। সৈন্যদের ফেলে রেখে তাদের কি হলো? আর ফ্রান্সে তার এই ফেরাটাকে লোকে কিভাবে নিল? এটাই তো আশ্চর্যের। ফ্রান্সে তাকে বীরের মতোই বরণ করা হলো। তাই নাকি? কেন? কারণ দুটো। এক, ততদিনে ফ্রান্সে নেপোলিয়নের পক্ষে জবরদস্ত প্রচারণা, খবরের কাগজ, ছবি, গান সবেতেই তার বীরত্বের জয়গান। আর দুই, ডাইরেক্টরি সরকারের ওপর মানুষ এতটাই ক্ষিপ্ত ছিল যে তারা একজন শক্তিশালী নেতা চাইছিল ডেসপারেটলি। নভেম্বর 1799, ইতিহাসে এটা কিউদেতা অফ 18 ব্রুমের নামেই পরিচিত। মানে একরকম রক্তপাত ছড়াই ক্ষমতা দখল। উনি আর তার সমর্থকরা ডাইরেক্টরি সরকারকে হটিয়ে দিলেন। তারপর 3 সদস্যের একটা কনসুলেট তৈরি হলো, যেখানে নেপোলিয়ন হলেন ফার্স্ট কনসাল, মানে কার্যত সর্বেসর্বা। আর 1800 সালে মারেঙ্গোর যুদ্ধে অস্ট্রিয়ানদের হারিয়ে তিনি তার ক্ষমতা আরও পোক্ত করলেন। ক্ষমতা দখলের পর তো তিনি ফ্রান্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারও করেছিলেন, তাই না? অবশ্যই। তার প্রথম লক্ষ্যই ছিল ফ্রান্সে স্থিতিশীলতা ফেরানো, বিপ্লবের পরের ওই অরাজকতা বন্ধ করা। সেজন্য তিনি সরকারকে কেন্দ্রীভূত করলেন, মানে ক্ষমতা নিজের হাতে নিলেন। আর অর্থনীতি, শিক্ষা? অর্থনীতির জন্য ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করলেন। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করলেন। এমনকি চার্চের সাথেও একটা বোঝাপড়া করলেন, কনকর্ডাট অফ 1801। যদিও ক্ষমতাটা নিজের হাতেই রাখলেন। আর তার সেই বিখ্যাত কাজ নেপোলিয়নিক কোড, এর আসল গুরুত্বটা কি ছিল? নেপোলিয়নিক কোড 1804 ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। এটা আসলে ফ্রান্সের পুরো আইন ব্যবস্থাকে একটা সিস্টেম্যাটিক রূপ দিয়েছিল। বিপ্লবের কিছু মূল নীতি, যেমন আইনের চোখে সব পুরুষের সমান অধিকার, সামন্ততন্ত্রের অবসান, এগুলোকে আইনি ভিত্তি দিয়েছিল। তার মানে এটা শুধু ফ্রান্সের জন্য নয়, অন্য দেশের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এই কোড আজও ফ্রান্স সহ বিশ্বের বহু দেশের সিভিল ল বা দেওয়ানি আইনের ভিত্তি। এর মূল কথা ছিল যোগ্যতার ভিত্তিতে সমাজ গঠন, বংশমর্যাদার ভিত্তিতে নয়। এটা ছিল বিপ্লবের একটা বড় অর্জন। কিন্তু ফার্স্ট কনসাল থেকে সম্রাট হওয়ার পথে তার নিজের উচ্চাকাঙ্ক্ষাও তো বাড়ছিল, তাই না? বাড়ছিল মানে হু হু করে বাড়ছিল। 1802 সালে একটা গণভোট হলো, মানে যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে অবশ্য। আচ্ছা। সেই ভোটে তিনি আজীবনের জন্য ফার্স্ট কনসাল নির্বাচিত হলেন। এর ঠিক 2 বছর পর 1804 সালে আর একটা গণভোট, এবং তারপর প্যারিসের নোতরদাম ক্যাথেড্রালে এক জমকালো অনুষ্ঠানে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করলেন। সম্রাট মানে বিপ্লবের আদর্শ থেকে সরে এলেন পুরোপুরি। সেই অনুষ্ঠানে পোপ উপস্থিত ছিলেন বটে, কিন্তু নেপোলিয়ন নিজেই নিজের মাথায় মুকুট পরলেন। এটা ছিল একটা প্রতীকী ব্যাপার যে তিনি কারো কাছ থেকে ক্ষমতা পাচ্ছেন না, নিজেই নিচ্ছেন। বিখ্যাত সঙ্গীতজ্ঞ বিথোভেন, উনি প্রথমে নেপোলিয়নকে বিপ্লবের নায়ক ভেবে তার এরোইকা সিম্ফনি উৎসর্গ করেছিলেন, কিন্তু নেপোলিয়নের সম্রাট হওয়ার খবর পেয়ে উনি ক্ষুব্ধ হয়ে সেই উৎসর্গ প্রত্যাহার করে নেন। 1803 থেকে 1815 এই সময়টা ফ্রান্সকে প্রায় একটানা যুদ্ধ করতে হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের জোটের বিরুদ্ধে। ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া, রাশিয়া সবাই ছিল তার শত্রু।
এত যুদ্ধের খরচ আসতো কোথা থেকে? একটা বড় উৎস ছিল 1803 সালে আমেরিকার কাছে বিশাল লুইজিয়ানা টেরিটরি বিক্রি করে দেওয়া। লুইজিয়ানা পারচেস নামে পরিচিত এটা। 1805 সালে ট্রাফালগারের নৌযুদ্ধে ব্রিটিশ অ্যাডমিরাল নেলসনের কাছে তার নৌবহর হেরে গেলেও ডিসেম্বরেই অস্টারলিটসের যুদ্ধে তিনি অস্ট্রিয়া আর রাশিয়ার সম্মিলিত বাহিনীকে যেভাবে হারালেন সেটা মিলিটারি জিনিয়াসের পরিচয়। অস্টারলিটস, এটাকে তো তার সেরা যুদ্ধ বলা হয়। হ্যাঁ, অন্যতম সেরা। এই যুদ্ধের ফলেই প্রায় 1000 বছরের পুরনো পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটে। আর ব্রিটেনকে জব্দ করতে সেই কন্টিনেন্টাল সিস্টেম, মানে অর্থনৈতিক অবরোধ। ঠিক 1806 সালে উনি এই ব্যবস্থা চালু করেন। উদ্দেশ্য ছিল ইউরোপের কোনো বন্দর যাতে ব্রিটিশ জাহাজের জন্য খোলা না থাকে, তাদের বাণিজ্য বন্ধ করে দেওয়া। সফল হয়েছিল কি সেটা? পুরোপুরি নয়। এরপর তিনি প্রুশিয়াকে হারান, রাশিয়াকেও টিলসিটের চুক্তিতে আনতে বাধ্য করেন 1807, আবার অস্ট্রিয়াকে হারান 1809। তার সাম্রাজ্য তখন পশ্চিমে স্পেন থেকে পূর্বে পোল্যান্ড পর্যন্ত বিস্তৃত। প্রায় পুরো ইউরোপ। হ্যাঁ, আর বিজিত অঞ্চলগুলোতে তিনি তার ভাই বা অনুগত সেনাপতিদের রাজা বানিয়ে বসিয়েছিলেন। যেমন ভাই জোসেফকে স্পেনের রাজা, জেরোমকে ওয়েস্টফালিয়ার রাজা। ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা আর কি। আচ্ছা, তার ব্যক্তিগত জীবনেও তো একটা বড় পরিবর্তন এসেছিল এই সময়। হ্যাঁ, উত্তরাধিকারী চাই তার সাম্রাজ্যের জন্য, কিন্তু প্রথম স্ত্রী জোসেফিনের কোনো সন্তান হচ্ছিল না। তাই 1809 সালে তাকে ডিভোর্স দিয়ে 1810 সালে অস্ট্রিয়ার সম্রাটের মেয়ে মেরি লুইসকে বিয়ে করেন। পরের বছর তাদের ছেলেও হয়, নেপোলিয়ন দ্বিতীয়। কিন্তু এত বড় সাম্রাজ্য, এত যুদ্ধ, এটা টিকিয়ে রাখা কি সম্ভব ছিল? পতনের শুরুটা কোথায় হলো? পতনের বীজ কিন্তু ওই সাফল্যের মধ্যেই ছিল, ওই সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা আর থামতে না জানা। প্রথম বড় ধাক্কাটা আসে স্পেন থেকে। পেনিনসুলার ওয়ার। হ্যাঁ, 1808 থেকে যেটা শুরু হয়। স্পেনের মানুষ গেরিলা যুদ্ধ শুরু করে ফরাসিদের বিরুদ্ধে, আর ব্রিটিশরাও তাদের সাহায্য করে। এই যুদ্ধটা ফ্রান্সের প্রচুর সৈন্য আর সম্পদ ক্ষয় করে দেয়। এটাকে বলা হয় স্প্যানিশ আলসার। আর ওই কন্টিনেন্টাল সিস্টেম, ওটার কি হলো? ওটাও বুমেরান হলো। চোরাচালান প্রচুর বেড়ে গেল, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলো। ইউরোপের দেশগুলো ফ্রান্সের উপর আরও ক্ষিপ্ত হলো, আর তাদের মধ্যে জাতীয়তাবাদী অনুরাগ জেগে উঠল ফ্রান্সের বিরুদ্ধে। মানে নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপ একজোট হতে শুরু করলো। ঠিক, কিন্তু সবচেয়ে বড় কৃষ্টামূলক ধাক্কাটা এলো 1812 সালের রাশিয়া অভিযান থেকে। রাশিয়া, সেই ভয়ঙ্কর অভিযান। কেন গিয়েছিলেন তিনি? কারণ রাশিয়া ওই কন্টিনেন্টাল সিস্টেম মানছিল না, ব্রিটেনের সাথে ব্যবসা করছিল গোপনে। নেপোলিয়ন ভাবলেন রাশিয়াকে শায়েস্তা করতে হবে। প্রায় 6 লক্ষ সৈন্যের বিশাল গ্র্যান্ড আর্মি নিয়ে তিনি রাশিয়া আক্রমণ করলেন। 6 লক্ষ! বিশাল বাহিনী। কিন্তু রাশিয়ানরা সরাসরি যুদ্ধ এড়িয়ে গেল। তারা পিছিয়ে যেতে লাগলো, আর যাওয়ার পথে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল। শস্যক্ষেত্র, গ্রাম, খাবার কিচ্ছু রাখল না। এটাকে বলে স্কচড আর্থ পলিসি বা পোড়ামাটি নীতি। যাতে ফরাসি সেনারা রসদ না পায়। একদম। নেপোলিয়ন মস্কো পৌঁছালেন ঠিকই, কিন্তু দেখলেন পুরো শহর খালি আর আগুনে জ্বলছে। থাকার জায়গা নেই, খাবার নেই। তারপর নামল রাশিয়ার ভয়ঙ্কর শীত। অভুক্ত, ক্লান্ত, ঠান্ডায় জমে যাওয়া সেনাবাহিনীকে ফিরতে হলো। আর ফেরার পথে রাশিয়ানদের অতর্কিত হামলা তো ছিলই। কি অবস্থা হয়েছিল সেই বিশাল বাহিনীর? প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বলা হয় 6 লক্ষের মধ্যে মাত্র 1040 সৈন্য হয়তো বেঁচে ফিরেছিল। 5 লক্ষেরও বেশি সৈন্য হয় মারা যায়, নয়তো বন্দী হয়। এটা ছিল নেপোলিয়নের অজেয় ইমেজের ওপর সবচেয়ে বড় আঘাত। এই সুযোগটাই কি বাকি ইউরোপ নিল? রাশিয়ার এই চরম ব্যর্থতার পর 1813 সালে লাইপজিগের যুদ্ধে অস্ট্রিয়া, প্রুশিয়া, রাশিয়া, সুইডেন সবাই মিলে জোট বেঁধে নেপোলিয়নকে হারালো। এটাকে ব্যাটল অফ নেশনস বা জাতিসমূহের যুদ্ধও বলা হয়। মিত্রবাহিনী তাকে তাড়া করতে করতে 1814 সালের মার্চে প্যারিস দখল করে নিল। 6 এপ্রিল 1814 ফন্টেনব্লু চুক্তির মাধ্যমে তাকে সিংহাসন ত্যাগ করতে বাধ্য করা হলো। তাকে কোথায় পাঠানো হলো? ইতালির কাছে ভূমধ্যসাগরের একটা ছোট দ্বীপ, এলবা। দ্বীপটার শাসক বানানো হলো তাকে, কিন্তু কার্যত তিনি ছিলেন নির্বাসিত। ফ্রান্সে আবার বুর্ব রাজারা ক্ষমতা এলেন, অষ্টাদশ লুই। নেপোলিয়নের গল্প তো এখানেই শেষ নয়। সেই বিখ্যাত 100 ডেজ বা 100 দিবসের ঘটনাটা। হ্যাঁ, এটাই তো নেপোলিয়নের জীবনের আর একটা অবিশ্বাস্য মোড়। এলবাতে 1 বছরও কাটল না। 1815 সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রায় 1000 খানেক সমর্থক নিয়ে ওখান থেকে পালালেন।
তিনি যখন প্যারিসে পৌঁছালেন জনতা তাকে দেখে উল্লসিত। রাজা অষ্টাদশ লুই আবার পালালেন। শুরু হল নেপোলিয়নের দ্বিতীয় ইনিংস, যা ইতিহাসে 100 ডেজ বা 100 দিবস নামে পরিচিত। কিন্তু ইউরোপের বাকি দেশগুলো তারা কি এটা মেনে নিল? একেবারেই না। তারা আবার জোট বাঁধল। ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া, রাশিয়া। নেপোলিয়ন ভাবলেন এরা একজোট হওয়ার আগেই দারবা হানতে হবে। তিনি বেলজিয়াম আক্রমণ করলেন। আর তারপরই সেই বিখ্যাত যুদ্ধ ওয়াটারলু, 18 জুন 1815। ব্রাসেলসের কাছে ওয়াটারলুর মাঠে ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বাধীন ব্রিটিশ আর তাদের সাহায্যকারী প্রুশিয়ান বাহিনীর হাতে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হলেন। 22 জুন তিনি দ্বিতীয় এবং শেষবারের মতো সিংহাসন ত্যাগ করলেন। 100 দিবসের রাজত্ব শেষ। এবার পাঠানো হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ভীষণ দুর্গম জনমানবহীন ব্রিটিশ দ্বীপ সেন্ট হেলেনায়। সেখানে কড়া পাহারায় চরম একাকিত্বের মধ্যে জীবনের শেষ 6 বছর কাটালেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়। হ্যাঁ, 1821 সালের 5 মে মাত্র 51 বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ সম্ভবত ছিল পাকস্থলীর ক্যান্সার, যদিও এটা নিয়েও বিতর্ক আছে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আমরা যদি ফিরে যাই আমাদের শুরুর প্রশ্নে, নেপোলিয়নকে কি বলা যায়, নায়ক না খলনায়ক? তার লিগেসি নিয়ে এত বিতর্ক কেন? বিতর্ক তো হবেই, কারণ তার চরিত্রে তার কাজে দুটো দিকই খুব স্পষ্ট। একদিকে দেখুন, তিনি ফরাসি বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ আদর্শ, যেমন আইনের চোটে পুরুষদের সমানাধিকার, সামন্ততন্ত্রের অবসান, যোগ্যতার ভিত্তিতে সুযোগ, এগুলোকে শুধু ফ্রান্স নয়, ইউরোপের অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। ইটালির মতো দেশে তো তাকে মুক্তিদাতা হিসাবেও দেখা হয়েছিল প্রথমে। তার প্রশাসনিক সংস্কার, নেপোলিয়নিক কোড, ব্যাংক অফ ফ্রান্স, আধুনিক শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ, এগুলোর সুফল তো অস্বীকার করা যায় না। কিন্তু অন্য দিকটাও তো আছে। অবশ্যই, তিনি নিজেই বিপ্লবের সন্তান হয়েও সম্রাট হয়েছিলেন। এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণভোট হয়েছিল বটে, কিন্তু সেগুলো কতটা স্বচ্ছ ছিল? তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, নারীদের অধিকার খর্ব করেছিলেন, এমনকি হাইটির মতো জায়গায় দাসপ্রথা ফিরিয়ে এনেছিলেন। প্রায় 2 দশক ধরে ইউরোপকে তিনি যুদ্ধক্ষেত্রে বানিয়ে রেখেছিলেন। নিজের ভাই বন্ধুদের বিভিন্ন দেশের রাজা বানিয়ে স্বজনপোষণ করেছেন। তাই তাকে এক কথায় নায়ক বা খলনায়ক বলাটা খুব মুশকিল। দুটো সত্তাই তার মধ্যে ছিল। অনেকে তো হিটলারের সাথেও তার তুলনা করেন। দেখুন, এই তুলনাটা সম্ভবত ঠিক নয়। নেপোলিয়নের শাসন স্বৈরাচারী ছিল, তিনি সাম্রাজ্যবাদী ছিলেন, কিন্তু তার শাসন জাতিবিদ্বেষ বা ঘৃণার উপর ভিত্তি করে ছিল না, যেমনটা হিটলারের ক্ষেত্রে ছিল। নেপোলিয়নের মোটিভেশন ছিল ক্ষমতা, গৌরব, ফ্রান্সের বিস্তার। তার উত্থানটা যেমন অবিশ্বাস্য, পতনটাও তেমনই নাটকীয়। হয়তো অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা আর থামতে না জানারই এটা পরিণতি। সেটাই, একটা ট্র্যাজিক হিরোর মতো। নেপোলিয়ন বোনাপার্টের জীবন আর তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার দুটোই ভীষণ জটিল। ক্ষমতা, প্রতিভা, সংস্কার, উচ্চাকাঙ্ক্ষা আর ধ্বংস, সবকিছুর এক অদ্ভুত মিশ্রণ। আচ্ছা, আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? যদি 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন জিতে যেতেন, অথবা যদি তিনি রাশিয়া অভিযানে না যেতেন, কিংবা যদি তিনি তার ক্ষমতাকে অন্যভাবে ব্যবহার করতেন, তাহলে আজকের ইউরোপ বা আজকের বিশ্বটা ঠিক কেমন হতো? দারুণ প্রশ্ন। এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা রইল। তাহলে বুঝতেই পারছেন, নেপোলিয়ন ছিলেন এমন একজন যার মিলিটারি ক্যারিজমা আর প্রশাসনিক কাজ ইউরোপের ইতিহাস বদলে দিয়েছিল ঠিকই, কিন্তু যার নিজের লাগাম ছাড়া উচ্চাভিলাষী তাকে শেষে ডুবিয়ে দিল।